শাপলা চত্বরে আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন, মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর রায়ের পর আন্দোলনকারীদের উপর পুলিশি বর্বরতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে নামানোর নেতৃত্বদানকারীরা প্রায় 7 মাস পর গঠন করল রাজনৈতিক দল। সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে 116 বারের মতো তারিখ পেছানো হলো। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী 15 এপ্রিল। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত এই দিন ধার্য করেন। আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নামে এই কোর্টে একটি মামলা হয়েছিল, সেই মামলার যারা বাদী এবং সাক্ষী সেই কুলাঙ্গার আজকে এই কোর্টে হাজিরা দিতে এসেছে। কোনোভাবে এই কোর্ট যদি কোনোভাবে তাদের সাথে পার্থ হয়ে, আমরা জানি বিগত দিনে অনেক আওয়ামী সন্ত্রাসীদের একদিনের মাথায় জামিন হয়েছে। যারা এই 5ই আগস্টের আগে সন্ত্রাসী করেছে, রাজপথে হামলা করেছে, তাদের এই কোর্টে জামিন হয়েছে। কোনোভাবে এই কোর্ট থেকে যদি কোনো আওয়ামী সন্ত্রাসীদের জামিন হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন ভঙ্গ করে কারো উপরে হামলা করবো না, কিন্তু কোনোভাবে জামিন হলে এই কোর্ট ঘেরাও করা হবে। যে আপনারা অবগত আছেন, আজকে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে 4 জন আছে, আমাদের পিরোজপুরে 2টি নাশকতার মামলা আছে। সেই নাশকতার মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি। সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব। এটা আমরা তদন্তের সাথে এখন বলছি না, আমরা জিজ্ঞাসাবাদ করব। যদি পারি, আমাদের তথ্য আমরা পেয়ে যাই, তবে তাহলে আজকেই আমরা দিয়ে দেবো। যে সাংবিধানিকভাবে থাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী যার নাম, এবং সেটা ইতিমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে। অনেকগুলো বিধান বাকিগুলো সংসদের উপরে ছেড়ে দিয়েছে বিচার বিভাগ। যাই হোক, সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে 15th অ্যামেন্ডমেন্ট, এটা কনস্টিটিউশন ইনস্টিগেটেড দি পার্লামেন্টারি ফুয়ারার, অথবা আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য এটা ইনস্টিগেট করেছে এই 15th অ্যামেন্ডমেন্টের। কিভাবে? কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলে সরকার প্রধান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে, নির্বাচনের নাটক করে রাষ্ট্র ক্ষমতা তার ইচ্ছা মতো দীর্ঘায়িত করতে পারবে। সেই জায়গায়
তখন হিউম্যান রাইটস রক্ষণাবেক্ষণের জন্য তার কোনো আর বাধ্যকতা থাকে না। পলিটিক্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, রাষ্ট্রের সমস্ত শ্রেণী পেশার মানুষ যাকেই রাষ্ট্র মনে করবে তার হুমকি হিসেবে, এখানে আমি রাষ্ট্র শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ তখন একনায়ক রাষ্ট্রকে তার নিজের মনে করেছে, সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে, ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে। সেই জন্য রাষ্ট্র যখন তার কোনো প্রজাকে বা তার কোনো সিটিজেনকে যখন হুমকি মনে করে, তখন তাকেই যেভাবেই হোক দমনের জন্য হিউম্যান রাইটস ভায়োলেশন করে। এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোন জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করে নাই। আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন, ইতিহাস শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর